অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করেছেন। এরই মধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়েও গেছেন, এমনকি পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়ে। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। পদত্যাগ করে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন। সমন্বয়কারী ছিলেন এবং দেখছেন এই মুহূর্তে তার দেখছেন আসিফের গাড়ি কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি আসিফ নজরুলও নেই, সেই সাথে পালিয়ে গেছে আসিফ মাহমুদও। আর সার্জিস আহমেদও পালিয়ে গেছেন, তিনি পালিয়ে গেছেন ব্যাংকক। আর আসিফ মাহমুদ পালিয়ে গেছেন দুবাই। যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। উপদেষ্টারা পালানো শুরু করছে, যার যার সেফ এক্সিট, বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে মধ্যে কয়েকজন উপদেষ্টাও আমরা শুনতে পাচ্ছি যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ব্যাংককে। এখানে প্রায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে। পালিয়ে গেছেন বিদ্রোহীরা বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে শহরটি ছেড়ে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ এখন দেশ থেকে পালিয়ে দুবাই এসেছে। এখানে তার আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, এতে চলবে না। এই চলবে কাকে ক টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার। আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। ওই সময়টা আমাদের একটা নিরাপত্তা ছিল, যে এখন বর্তমানে কিন্তু আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে এই জিনিসটা ছিল না। আমাদের এখন নিরাপত্তাহীনতায় ভুগি আমরা এখন বর্তমানে। দুর্নীতি তো কে করে না, সবাই করে। যে আসে সেই দুর্নীতি করে, কেউ বাদ থাকে? যখন যে আসে সবাই নিজের পকেট ভরতেই আসে। তবে আবার যদি আওয়ামী লীগ আসে ভালো। দেশ থেকে পালিয়ে গেছে ডক্টর ইউনূস, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, এবং সেই সাথে থাকতেছে ডক্টর ইউনূস, সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহদেরকে নিয়ে জনগণের কি মন্তব্য সেটাও থাকতেছে আজকের ভিডিওতে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যেই খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা শপথ নেওয়ার পর থেকেই প্রথম কোনো পত্রপত্রিকায় খুব গুরুত্ব সহকারে নিউজটি ছাপা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের এক দফা আন্দোলন ঘোষণা করেছিলেন আমাদের ছাত্রদের মধ্য থেকে প্রাণপ্রিয় ছাত্রনেতা জনাব নাহিদ সাহেব, এবং আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি সেই ছাত্র আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া আরেকজন বিপ্লবী সৈনিক। এই দুই সৈনিক নতুন একটি রাজনৈতিক দল, যেই দলটি ছাত্রদের মধ্য থেকে প্রতিষ্ঠিত হবে এ ধরনের বিভিন্ন গুঞ্জন, আলোচনা, ইভেন তাদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গা থেকে মন্তব্য, বক্তব্য চলে এসেছে। আজকের বাংলাদেশের অন্যতম পত্রিকা আমার দেশ পত্রিকার নিউজ পোর্টালে
এটা পাবলিশড হয়েছে এবং এর বাহিরেও বাংলাদেশের অন্যান্য জাতীয় সকল পত্রিকাই নাহিদ আসিফ সাহেবদের পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে। আমার দেশ পত্রিকার নিউজ থেকে তারা স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নতুন করে নাম ঘোষণা হতে পারে রাজনৈতিক একটি দলের, যেটা ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ছাত্ররা যেটার নেতৃত্বে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের মতামত সংগ্রহ করে যাচ্ছেন, সেই সংগঠনটি আত্মপ্রকাশ ঘটবে ফেব্রুয়ারির 15 তারিখের সময়ের মধ্যে হতে পারে বলে ধারণা পোষণ করছেন। পাশাপাশি এই সংগঠনের নেতৃত্ব দিতে সামনের সারিতে তথা সেক্রেটারি জেনারেল কিংবা সাধারণ সম্পাদক কিংবা মহাসচিব যে নামেই বলেন না কেন, এই পার্টির সেই সাধারণ সম্পাদকের পদের দায়িত্ব পালন করতে পারেন বলে মনে হচ্ছে নাহিদ ইসলামকে। দ্যাট মিনস বাংলাদেশে আগামীর নতুন রাজনীতি, ছাত্রদের রাজনীতি, এটা এখন স্পষ্টতই হচ্ছে যে আগামী দিনে ছাত্রদের নেতৃত্বে একটি ঐতিহ্যবাহী সংগঠন আত্মপ্রকাশ করতে যাবে। এই যাওয়াটার দোষের কিছু নয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। দেশের যুদ্ধকালীন সময়, দেশের স্বাধীনতা পরবর্তী সময়, দেশের 1975 সালের পট পরিবর্তনের সময়, পরবর্তীতে বাংলাদেশের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র চলে এসেছে সেই সময়, এরকম বিভিন্ন কারণে রাস্তার বাঁকে বাঁকে, সময়ের বাঁকে বাঁকে, পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। ঠিক তেমনই বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক সংগঠন এটা আসবেন, এটা প্রত্যাশিত ছিল এবং এটা যে সত্য তা আবার প্রমাণ হচ্ছে এই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে এই সংগঠনটি আসার মধ্য দিয়ে। আমরা এই সংগঠনগুলোর অনেকগুলো পরিস্থিতি বিবেচনায় কেউ ভালো করেন, কেউ খারাপ করেন। যেমন বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিলেন, সেই সময় জনগণের কাছে তার আস্থা এবং বিশ্বাস এবং কর্মপদ্ধতির কারণে এবং আওয়ামী বিরোধিতার কারণে, সেই সময় আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে মানুষ বেঁচে থাকার মাধ্যম হিসাবে এবং দেশের মানুষকে একটি সুন্দরতম জায়গায় নিয়ে যাবেন সেই হোপের উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু খুব ভালোভাবে জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন, জনপ্রিয় হয়েছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, তারপরে বর্তমানে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাত ধরে এই দল পরিচালিত হচ্ছে, জনপ্রিয়তায় এখনও বাংলাদেশে শীর্ষে অবস্থান করছে বলে জনগণ মনে করেন। তো স্বভাবতই ছাত্ররা যেহেতু 24-এর নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব আমরা নিশ্চয়ই জানি যে ছাত্র সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে। যদিও এই বিপ্লবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতের মানুষরা অংশগ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় তারা সাপোর্ট করেছে এবং আমরাও চেয়েছিলাম কোনো রাজনৈতিক পরিমণ্ডলে এদেরকে ঢুকিয়ে বাংলাদেশের এই বৃহৎ আন্দোলনকে কলুষিত করা যাবে না। সে কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম ছাত্ররাই নেতৃত্ব দিক, ছাত্ররা নেতৃত্ব দিয়ে দেশটাকে আগে স্বাধীন করুক, আর তাই হয়েছে। এই নাহিদ ইসলাম আপনারা নিশ্চয়ই জানেন শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু তিনিই বাংলাদেশের ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য তিনি তার আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে এক দফা ঘোষণা দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে ছেড়েছেন এবং ঘটে গিয়েছে। আজ এই বাংলাদেশে তারা নতুন একটি দল করবেন, এটা তাদেরও যেমন আবেগের জায়গা, অনুভূতির জায়গা, দেশকে পরিচালনার নিমিত্তেই তো তারা এই দেশকে স্বাধীন করেছেন জনগণকে ভালো একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। আমি সে কারণে এটাকে পজিটিভলি দেখি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে না, আপনারা যুগের চাহিদার আলোকে নতুন রাজনৈতিক সংগঠন নিয়ে আসছেন এবং সেই সংগঠন আগামী দিনে
ভালো কিছু করবে সে প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি, এবং আমি মনে করি এটা দোষের কিছু নয়। তবে বাংলাদেশে কখনোই যখন যে দল প্রতিষ্ঠিত হবে, নিশ্চয়ই ওই দল প্রতিষ্ঠিত হলে উদার এবং আন্তরিক মানুষ ছাড়া কেউ আপনাকে খুব একটা ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করা কঠিন। কারণ এদেশের মানুষ এই ফুলের মালা দিতে অভ্যস্ত না। এদেশের মানুষ ফুলের মালার চাইতে যারা দেশকে নেতৃত্ব দেয়, স্বাধীন দেয়, যারা দেশের জন্য কল্যাণকর কাজ করে, ভালো কিছু করে, তাদেরকে ফুলের মালা দেয় না, তাদেরকে পথে কাটা বিছিয়ে দেয়। একটা সময় তাদের জন্য অনেক কঠিন পথ অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হয়। এদেশে নিশ্চয়ই আমি পূর্বে যে দলটির নাম উল্লেখ করলাম, যে শুরুতেই এই দলটাকে ওয়েলকাম জানানোর জন্য তো আর আওয়ামী লীগ বসে থাকিনি, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দলটি এই জায়গায় এসেছে। দলের প্রয়োজন আছে। দল কেয়ামত পর্যন্ত একই দল থাকবে এমনটা যেমন সত্য না, কেয়ামত পর্যন্ত একই নেতা নেতৃত্ব দিবে এমনটাও সত্য না। আমি এই ধরনের ভালো দল হোক, দলগুলো চলে আসুক সেটার পক্ষে। তবে এটাও মাথায় রাখতে হবে দলগুলো যাতে কোনো অবস্থায় কোনো নির্দিষ্ট কারো সমর্থন নিয়ে একেবারে বিতর্কিত কোনো পদ্ধতির মধ্য থেকে আবিষ্কৃত না হোক, সেটাও আমি কামনা করি। বিতর্ক হবেই, তবে আমি মনে করি যতটুকু বিতর্ক এড়িয়ে গিয়ে জনতার জন্য, জনগণের সরকার, জনগণের দল, জনগণের আমাদের আন্দোলন, এই যে একটা জনগণের চাহিদা, এই জনগণের চাহিদাটাকে এখানে প্রাধান্য দিয়ে যদি এই দলটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমার বিশ্বাস আপনারা টুডে অর টুমোরো বাংলাদেশের পিপলদের কাছে অবশ্যই ভালোবাসা কেড়ে নিতে পারবেন। কারণ আপনাদের ঝুলিতে কিন্তু ইতিমধ্যেই 24-এর বিপ্লব আপনাদের ঝুলিতে আছে। তবে এই ঝুলিতে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা এই ঝুলির কাজে সহযোগিতা করেছে, তাদেরকে রেসপেক্ট এবং তাদের প্রতি সম্মান রেখে আপনাদের আন্দোলন সংগ্রাম যদি চলমান থাকে, জনগণ এখন অনেক পরিবর্তনে বিশ্বাসী। জনগণ এখন বর্তমান জেনারেশনের যে চাহিদা, যুগ সন্ধিক্ষণের যে চাহিদা, এই চাহিদা যারাই পূরণ করতে পারবে তাদেরকে জনগণ এখন ভালোবাসা দিবে। পুরানরাও যদি তাদের দলের মধ্যে সেই সংস্কার এনে ছাত্র সমাজের চাহিদা, যুব সমাজের চাহিদা, জনগণের চাহিদা, দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অত্যাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ কেউ গঠন করতে পারে, তাহলে তাদেরকে তারা সমর্থন দিবে। আমি তেমনটাই ভাবছি আপনাদেরকে নিয়েও, যে আপনাদেরকে যদি আপনারা সত্যিই ঐক্যবদ্ধভাবে ইউনিক পিপলদেরকে নিয়ে, যোগ্যতা সম্পন্ন মানুষদেরকে নিয়ে, দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সমগ্র দেশবাসীকে একটা স্বপ্ন দেখাতে পারেন, যদি স্বার্থের বেড়াজলে আপনারা আটকে না যান, যে আমার কারণ আমি ছাড়া আর কেউ না, এইরকম মানসিকতা যদি আপনাদের ভিতরে না থাকে, যদি উদার, গণতান্ত্রিক এবং জনগণের মূল যে পালস সেটা বুঝতে সক্ষম হন, তাহলে অবশ্যই আপনাদের আন্দোলন এবং রাজনীতিকেও কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, কেউ ঠেকাতে গেলে তারা ঠেকে যাবে, আপনারা উঠে যাবেন, কিন্তু আপনাদের নীতি, নৈতিকতা, আদর্শ এবং আপনাদের ভিতর ভাইয়ের সম্পূর্ণটা জনগণের কাছে ক্লিয়ার থাকতে হবে। আমি অগ্রিম আপনাদেরকে অভিনন্দন জানাই। যদিও অফিসিয়ালি আপনারা কোনো স্টেটমেন্ট এখনও দেননি, কিন্তু আপনারা দিবেন এটা মনে হচ্ছে পত্রপত্রিকার বিবেচনার আলোকে, তাদের নিউজের ধাঁচে আমি আজকের এই কথাগুলো বললাম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নতুন দল আসুক, তাদেরকে ওয়েলকাম জানান। যে যত দ্রুত ওয়েলকাম জানাবেন, তাদের পাশে থাকবেন, সে তত বেশি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকবেন। এই যুগটা এমন যে কুণ্ঠা দেখানোর সুযোগ নেই, কলুষিত করার কোনো সুযোগ নেই, ছোট মানসিকতা দেখানোর সুযোগ নেই। অনলাইনের যুগ, মানুষ আপনার সকল প্রকার ন্যারো মেন্টালিটি এটা জাজ করতে পারে, বুঝতে পারে, এবং তারা এটাকে পছন্দ করে না। সে কারণে আমি ছাত্রভাইদের এই আন্দোলনকে পছন্দ করি। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে ছাত্রদের এই যে দল, এই দল নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব বলেছিলেন যে পদত্যাগ করে তারপরে আপনাদের দল গঠন করা উচিত। যদি সত্যি আজকে নিউজটা সত্য হয় যে আপনারা পদত্যাগ করে এই দল করছেন,
তাহলে ওই মহাসচিব সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আপনাদেরকে বাহবা জানাবে এবং বলবে যে না, তারা বাপের বেটা, সঠিক কাজ করেছে, তারা ক্ষমতায় থেকে অন্যায় কিছুই করেনি, তারা ক্ষমতা থেকে বের হয়ে জাতির প্রয়োজনে নতুন দল গঠন করেছে। আমি বিশ্বাস করি আপনাদের চলার পথে বন্ধুর সংখ্যা একটু কম পাবেন, এটা বাস্তব, কিন্তু চলার পথটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে এই চলার পথে কারো বাধাই আপনাদের এই চলার পথকে রুদ্ধ করতে পারবে না এবং আপনারা জনগণের কাছে আজ হোক কাল হোক যেতে পারবেন। তবে মনে রাখবেন, আমরা যখন জুলাই বিপ্লব করেছি, বিপ্লবের সময়টার ঐক্য আর আজকের ঐক্য এক নয়। সেই সময় আমরা করেছি একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন, কারণ আমরা সবাই ভিকটিম ছিলাম। আজ তারা নাই বিধায় আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেক ধরনের অস্বস্তিকর কথাবার্তা বলছি, আলোচনা করছি, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চলছে, কথাবার্তা চলছে, দূরত্ব তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য কাম্য নয়। আগামীর বাংলাদেশও যদি আমাদের নেতৃত্ব দিয়ে সুন্দরভাবে চালাতে হয়, একটা সুন্দর পরিবেশ বিরাজ করা বা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের মাঠে আমরা ভিন্ন থাকব, ব্যালট পেপারে আমরা ভিন্ন থাকব, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আওয়ামী লীগের এই তারা যে পালিয়ে গিয়েছে তাদের দোসরদেরকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেক্ষেত্রে ছাত্র সমাজেরও ভূমিকা পালন করতে হবে। আর আমাদের যারা রাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের পক্ষ থেকেও ছাত্রদের প্রতি স্নেহসুলভ ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানো উচিত। আজও বলছি একই কথা, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিল তাদেরকে উচিত ছিল সবার আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে সম্মানিত করা, ক্রেস্ট প্রদান করা, তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা। কিন্তু আমরা কতটুকু করতে পেরেছি আমরা জানি না। কিন্তু আমরা এটা না করাটা আমাদের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নেতৃত্বের জায়গায় ভবিষ্যতে ভালো নেতৃত্ব আসবে না যদি আমরা ভালো মানুষদেরকে অ্যাকনলেজ করতে না পারি। সেজন্য দলমতের ঊর্ধ্বে উঠে সকল কাজে, ভালো কাজে মানুষদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আজ ছাত্র বন্ধুরা আমাদের এই নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে বিদায়ী এখন এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি আমি আমরা দল করছি, কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা থেকে ছাত্ররা, ছাত্রীরা, দেশের বিভিন্ন নাগরিকরা মুক্তি পাচ্ছে। জেলের মধ্যে বন্দি থাকা বহু মানুষ যারা 17 বছর 20 বছর জেল খেটেছে তারা এখন মুক্তি পাচ্ছে। এটাই স্বাধীনতার স্বাদ। আসুন আমরা ছাত্রদেরও সম্মান করি, ছাত্র ভাইয়েরাও আমাদের বাংলাদেশের যারা যারা বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই সকল দলের নেতাদের শুনলে অবাক হবেন, বিএনপি এবং আওয়ামী লীগ মিল রেখে একই সময় কর্মসূচি দিচ্ছে, যেমন তার মধ্যে লক্ষ্য উদ্দেশ্য এক। বিএনপি সব কি করছে দর্শক? ইন্ডিপেন্ডেন্ট টিভির শিরোনামটা ভালো লেগেছে, আরো অনেক টেলিভিশন চ্যানেল বা পত্রিকা এভাবেই রিপোর্ট করেছে বিষয়টা নিয়ে। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ, কাকতালীয় নাকি অন্য কিছু? খবরটা দেখেন, ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি আওয়ামী লীগ। আগে আপনারা শুনতেন না যে মাঠে নামছে বিএনপি জামাত, মানে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন মানে বিএনপি জামাত। তো এখন ডক্টর ইউনূস বিরোধী আন্দোলন মানে আওয়ামী লীগ বিএনপি। মিলটা কোন জায়গায় দেখেন? এই আওয়ামী লীগ বিএনপি একসাথে প্রোনাউন্স হওয়া, আমাদেরকে রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে আওয়ামী লীগ বিএনপিকে একসাথে বলতে হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে বিষয়টা কি, আওয়ামী লীগ বিএনপি একসাথে বলতে হচ্ছে। হোয়াই? সন্দেহজনক। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে বিএনপির একাংশ সুনির্দিষ্টভাবে 5 আগস্ট নির্বাচন চায়, আর আওয়ামী লীগ একই স্বপ্ন দেখছে যে 5 আগস্ট আমাদেরকে হটিয়েছে, 5 আগস্ট আমরা আবার ফিরে আসতে চাই। তাদের 1 বছর মেয়াদী পরিকল্পনা আছে, সব মিলে যাচ্ছে। এখন ফেব্রুয়ারিতে একই সাথে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামছে একই সময়ে। আবার লক্ষ্য উদ্দেশ্য বা রাজনীতির বিতর্কিত সব বিষয়ে কিন্তু একই অবস্থানে। দেখেন, বিএনপি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আর আওয়ামী লীগ তো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। মিলছে?
বিএনপি বলছে 72-এর সংবিধান রক্ষা করতে হবে, আর আওয়ামী লীগের তো প্রাণই হলো 72-এর সংবিধান। বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, ব্যবসা, আর আওয়ামী লীগের মূলধনই তো এটা, মিল। সব জায়গায় চুপ্পুকে সরানো যাবে না, বিএনপি বলছে, আওয়ামী লীগে বলছে। দ্রুত নির্বাচন, বিএনপি বলছে, আওয়ামী লীগে বলছে। ভারতের সাথে সুসম্পর্ক, বিএনপি বলছে, আওয়ামী লীগে বলছে। জামাত খারাপ, বিএনপি বলছে, আওয়ামী লীগে বলছে। আবার কর্মসূচি একসাথে। অবাক হচ্ছেন? বিএনপি এখন সেই পর্যায়ে গিয়েছে, বিএনপি এখন এতটা নিচে নেমেছে, মানে এটা একটু লজ্জাও তো হওয়া উচিত, যেহেতু আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ফেলেছে ফেব্রুয়ারিতে, তবে একই সময়ে কর্মসূচি দিয়ে মাঠে নামার কথা অ্যাটলিস্ট আমরা না বলি, এতটুকু শুভবুদ্ধির উদয় তো হওয়া দরকার। বিএনপি ধ্বংসের দিকে যাচ্ছে। পাবলিক পারসেপশন অলরেডি ক্রিয়েট হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি সব বিষয়ে একমত, আবার একই সময় আন্দোলন, এটা কোনো যোগসাজশে হয়ে থাকতে পারে, পর্দার অন্তরালে যোগাযোগ হয়ে থাকতে পারে। আমি বলছি না যে হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলের আকীদা এখন এটা যে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না। অতএব আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে তো আপনারা জানেন দর্শক অলরেডি। বিএনপি কোথায় নেমেছে, কি করছে, কতটা নিচে নেমেছে, কতটা সুস্পষ্টভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, একটা রিপোর্ট আপনাদের শোনায়। ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। কি কি সিদ্ধান্ত দেখেন। ঢাকা সহ সারা দেশের সমাবেশ হবে। বিএনপি এখন সমাবেশ করবে। আচ্ছা, সমাবেশ করবে কার বিরুদ্ধে? এটা বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন। আপনারা এটাকে আন্দোলনও বলতে পারেন, সমালোচনা বলতে পারেন। এর মানে বিএনপি এখন সমাবেশ করবে কার বিরুদ্ধে? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তা ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ এবং হরতাল অবরোধ, সেটাও কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে। বুঝতে পারছেন? তো বিএনপি সমাবেশ করবে, ওই সমাবেশকে ঘিরেই তো আওয়ামী লীগ তাদের প্রাণ চঞ্চল ফিরে পাবে। কারণ এখন রাজনীতিতে ওই পলিটিক্যাল সমাবেশ বলতে যা বোঝায়, এগুলো কিন্তু কোনো দল করছে না। সবাই এখন দলের আভ্যন্তরীণ, যেমন জামাত কর্মী সমাবেশ করছে, রাজনৈতিক সমাবেশ করছে না। এখন বিএনপি রাজনৈতিক সমাবেশ করতে চাচ্ছে। এতে তো বিএনপি আওয়ামী লীগের মধ্যে ডিফারেন্সিয়েট করা বা যারা আন্দোলনের নামে সহিংসতা করে তাদেরকে দমন করা কঠিন হয়ে যাবে। এর মানে আওয়ামী লীগের জন্য গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে বিএনপি, যাতে খুব সহজে আওয়ামী লীগ তাদের ফেব্রুয়ারি কর্মসূচি বাস্তবায়ন করতে পারে। অনেক সময় দেখা যাবে আওয়ামী লীগ মাঠে নেমেছে মিছিল করার জন্য বা কোনো একটা কাজে, তখন হঠাৎ পুলিশ ধরেছে, তারা বলে না আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপির, ওই স্লোগান চেঞ্জ করে দেবে। জয় বাংলা জায়গা হঠাৎ শহীদ জিয়া অমর হোক বা জিয়ার সৈনিক লাগিয়ে দিবে, সুযোগ নেবে। আপনি আরো অবাক হবেন বিএনপির এই পয়েন্টটা। ঘোষণাপত্র প্রণয়নে মতামত দেবে, 72-এর সংবিধান সমুন্নত রেখে ঘোষণাপত্র করতে হবে। দেখেন, আওয়ামী লীগ যে নাই রাজনীতিতে, জাতীয় পার্টিকেও যে আমরা ডক্টর ইউনূসের সাথে বসতে দেই না, তাতে কি? বিএনপি থাকলে কি আর আওয়ামী লীগ লাগে? 72-এর সংবিধানের জিয়াউর রহমান 72-এর সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন, 72-এর সংবিধানকে তছনছ করে ফেলেছিলেন জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে। সেই জিয়াউর রহমানের দল বিএনপি এখন বলছে 72-এর সংবিধানকে সমুন্নত রেখে ঘোষণাপত্র তৈরি করতে হবে। আওয়ামী লীগের অভাব কি পূরণ হচ্ছে? হয়ে গেছে। বিএনপি থাকতে আর আওয়ামী লীগ লাগে না। আমরা উদ্বিগ্ন, আমরা চিন্তিত যে বিএনপি কেন 72-এর সংবিধানকে সমুন্নত রাখতে বলছে। 72-এর সংবিধান এমন কি মধু? অর্থাৎ খেলা জনগণের সাথে এটা নিয়ে হবে, 72-এর সংবিধানের পক্ষে এবং বিপক্ষে। মানে বিএনপি আগ বাড়িয়ে নিজেদেরকে আওয়ামী লীগ প্রমাণ করছে। অতএব আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে, কথা স্পষ্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, এই সেম পয়েন্ট কিন্তু আওয়ামী লীগের কর্মসূচিতেও আছে আর বিএনপিরও আছে। সুষ্ঠু নির্বাচনে ও গণতন্ত্রের ফেরাতে, গণতন্ত্র পুনরুদ্ধারে, সেম কথা কিন্তু আওয়ামী লীগও বলছে, বিএনপিও বলছে। এটা বিএনপির কথা। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মাঠে নামছে বিএনপি, সেম কথা কি আওয়ামী লীগ বলছে না? অতএব আওয়ামী লীগ বিএনপির মধ্যে মিলছে, পুরোপুরি মিলে যাচ্ছে।
মূলত জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে জনগণের সমর্থনে আসা এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি নিতে যাচ্ছে দলটি। যুক্তি, একটা কর্মসূচির গ্রাউন্ড তৈরিতে বিএনপি এবং আওয়ামী লীগের যুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, সেম, দুই দলে একই জিনিস চাচ্ছে। আরো অনেক কথা বিএনপি নেতাদের যুক্তি, স্থায়ী কমিটি কি আলোচনা হয়েছে, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট আর বিএনপির স্থায়ী কমিটির মূল্যায়নের মধ্যে কোনো পার্থক্য নেই। তো দর্শক, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ বিএনপি একই সময় কর্মসূচি দিচ্ছে, এটা তাদের মধ্যে কোনো সমঝোতা হয়ে থাকতে পারে। আর সমঝোতার প্রিন্সিপাল হচ্ছে এটা যে বিএনপি আওয়ামী লীগ দুই দলই মনে করে যে বাংলাদেশে বিএনপি না থাকলে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ না থাকলে বিএনপি থাকবে না। কারণ ওই যে আমি আপনাদের কিছু রাজনৈতিক থিওরি মুখস্থ করাই না ডেইলি, যে রাজনীতি করতে হলে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, না হলে রাজনীতি টিকে না। এখন বিএনপি তাদের চাইতে খারাপ কাকে বলবে? অবশ্যই আওয়ামী লীগ লাগবে। তাহলে আওয়ামী লীগও বা তাদের চাইতে খারাপ কাকে বলবে? বিএনপি লাগবে। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি একে অপরকে যাচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি সব মিলে যাচ্ছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি আর আওয়ামী লীগ কর্মসূচি দেবে ৭২ সংবিধান রক্ষার পক্ষে, আর আমরা কর্মসূচি দেব ৭২ সংবিধান বাতিলের দাবিতে। বিএনপি কর্মসূচি দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ৭২ সংবিধান রক্ষা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে রাখতে হবে তার পক্ষে। আর আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাঠে নামব। জনগণ কার পক্ষে থাকবে অপেক্ষা করুন, দেখতে পাবেন জনগণ কোন পক্ষে। জনগণ কি আওয়ামী লীগের ৭২ সংবিধান আর বিএনপির প্রিয় চুপ্পুর পক্ষে? না। আসলে বিএনপি নির্বাচন আগে ধ্বংস হতে চায় মনে হয়, সে পথে যাচ্ছে। ওই যে না, বেশি খেতে গিয়ে, গরম গরম খেতে গিয়ে একেবারে হাত পুড়ে একুল উকুল সব হারানো। বিএনপি বেশি খেতে গিয়ে সেই বন্দোবস্ত করছে। বিএনপি হয়তো ভদ্র রাজনীতি করলে, শরিক রাজনীতি করলে, জিয়াউর রহমান রাজনীতি করলে এবার ক্ষমতা না আসতে পারলে সামনেবার পারত, কিন্তু না, বিএনপি আর একটা জিনিস মনে করে যে এবার ক্ষমতা না আসতে পারলে আর কোনো। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ যে নানান ধরনের কর্মসূচি ঘোষণা করেছে, হরতাল, অবরোধ, লিফলেট বিতরণ, এইগুলো আসলে কতটা সুবিবেচনা প্রসূত, কতটা দূরদর্শী সম্পূর্ণ সিদ্ধান্ত শেখ হাসিনার কাছ থেকে আসছে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং দলের মধ্যেও স্পষ্টত বিভক্তি দেখা যাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি দিয়ে কতটা সফল করতে পারবে, কতটা লাভবান হতে পারবে। যেহেতু এই মুহূর্তে ৫ আগস্টের পর থেকে দলীয় নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা পলাতক রয়েছেন, আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক দেন দরবার করিয়ে নানান কৌশলে এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু দলের ফেসবুক পেজে যখন এ ধরনের কর্মসূচি ঘোষণা করা হলো, নিশ্চয়ই দলীয় প্রধানের নির্দেশে করা হয়েছে এবং প্রশ্ন উঠছে যে এই কর্মসূচি আসলে বাস্তবায়ন করবে কে? এর আগে যে দু একটি হরতাল বা বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেগুলো তো ফ্লপ হবে, খুবই জানা কথা। আওয়ামী লীগ নেতাকর্মীদের তো আর বর্তমান সরকার নামতে দেবে না, সেটা নিয়েও প্রশ্ন, সেটা নিয়েও কথা বলেছি। যাও, এখন এই যে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে নেতাকর্মীদেরকে কি বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদেরকে? বিবিসি এ নিয়ে বেশ কিছু নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে। সেখানে অনেকেই বলছেন, নাম প্রকাশ না করার শর্তে, যে মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই ঘর বাড়িতে থাকতে পারছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেফতার। অর্থাৎ এই ধরনের কর্মসূচির ডাক যখন আসে, যেটি বললাম যে খুব স্বাভাবিকভাবেই দলীয় নেতাকর্মীরা ধরে নিচ্ছেন বা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে শেখ হাসিনার নির্দেশে এই কর্মসূচি দিতে হচ্ছে। যেহেতু শেখ হাসিনা যখন নির্দেশ দিচ্ছেন তখন তো দলীয় নেতাকর্মীরা এটা নিয়ে ভাববেনই,
তাদেরকে পথে নামতে হবে কিনা, সেই জায়গা থেকে তারা বলছেন যে দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস, তাদের তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের যাবে। পরিস্থিতি তো আওয়ামী লীগের অনুকূলে নয় নিঃসন্দেহে, এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তৃণমূলের নেতাকর্মীদের বড় অংশ বলছে, যেটুকু জানা যাচ্ছে বা যে কজনের সঙ্গে অন্তত কথা বলা গেছে বা আমি নিজে থেকেও বলেছি, তারা বলছে যে পরিস্থিতি খুব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচিতে তারা যাবেন না। এও বলছেন তারা যে কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামব, আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনব, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটি হবে না। তাদের এই কথাগুলো কি একেবারেই অযৌক্তিক? অযৌক্তিকতা তো প্রশ্ন ওঠেই না, বরঞ্চ অবশ্যই তাদের এই কথার অনেক গুরুত্ব রয়েছে। আমরা তো দেখেছি 15.5 বছর আওয়ামী লীগের সরকারের সময় কিভাবে এই দলের তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন, দলের সিনিয়র নেতাদের কাছ থেকে লাথ খেয়েছেন, অপমানিত বঞ্চিত হয়েছেন। আবার এই যে আন্দোলন সংগ্রামের সময় তাদেরকে দরকার, এই কথা নতুন কিছু নয়। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনই এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছিল যে আওয়ামী লীগ যখন বিপদে পড়বে, আন্দোলন সংগ্রামের সময় আসবে, তখন তাদের ডাক পড়বে। এখন তেমনটাই দেখা যাচ্ছে। এবং এই যে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে যারা এই ধরনের কর্মসূচির ডাক দিচ্ছেন তারা দেশে এসে আন্দোলন করুক, এই ক্ষোভের প্রতিক্রিয়াও তো নতুন কিছু নয়। আমরা তো জানি যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের আগে যখন বিপদে পড়ে ওবায়দুল কাদের পুরানো ছাত্রলীগ যুবলীগের নেতাদের একসাথে করেছিলেন, একসাথে যৌথ বৈঠকের আয়োজন করেছিলেন যে ছাত্রদের সেই আন্দোলনকে কীভাবে প্রতিহত করা যায়। যেহেতু আওয়ামী লীগ বিপদের মুখে পড়েছিল, তখন আবার তাদের খোঁজ পড়ল। এবং আমাদের নিশ্চয় মনে আছে যে ওবায়দুল কাদের কীভাবে তোপের মুখে পড়েছিল, মিটিংটা করতে পারেনি, তাকে দ্রুত সরে যেতে হয়েছিল, পালাতে হয়েছিল। সেই বিষয়গুলো আবার উঠছে। এখন সবাই কি এর বিরুদ্ধে যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হলো, অবরোধের ডাক দেওয়া হলো? কেউ আবার বলছেন যে এতে কর্মীদের মনোবল বাড়বে, দলও চাঙ্গা হবে। এটাও সত্য কথা যে আওয়ামী লীগের মতন একটি বড় দল, প্রাচীন দল, তারা তো এইভাবে বসে থাকতে পারে না। কিন্তু আমার কথা হচ্ছে হরতাল অবরোধের মতো কেন কর্মসূচি? জনসম্পৃক্ততা বাড়াতে, দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে, মনোবল ধরে রাখতে আরও নানান উপায় আছে, নানান ধরনের কর্মসূচি আছে। সেগুলোতে না গিয়ে কেন এই ধরনের হঠকারী সিদ্ধান্ত? আমি নিজেও মনে করি সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই ধরনের বিপদের মুখে তাদেরকে তো অবশ্যই জনসম্পৃক্ত হয়ে থাকতে হবে। যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে এখন জনসম্পৃক্ত শব্দটা অনেক বেশি অপাঙ্ক্তেও মনে হয়। আওয়ামী লীগ সরকারি থেকে জনগণের বিরুদ্ধে কতটা অবস্থান নিয়েছে সেগুলো তোমরা সবাই জানি। তারপরেও নিশ্চয়ই আওয়ামী লীগের যে লাখ কোটি নেতাকর্মী রয়েছেন তারা তো আর অপরাধী নন। সেই জায়গা থেকে শেখ হাসিনা হয়তো ভাবছেন তার হয়তো জিদের জায়গা ডক্টর ইউনূসের বিরুদ্ধে লড়তে হবে, তাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এ ধরনের মনোভাব কাজ করতে পারে। কিন্তু এমনিতেই 5 আগস্ট তার দেশ ছেড়ে চলে যাওয়াকে অসংখ্য নেতাকর্মী মানতে পারেনি। যারা দলান্ধ রয়েছেন তারা বলছেন তাকে তো দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তিনি দেশ ছাড়তে চাননি। এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো বলে আত্মসুখ লাভ করা যায়। যেতে তো হয়েছে। বাংলাদেশে আর কোনো বা পৃথিবীর খুব বেশি তো উদাহরণ নাই এই ধরনের ঘটনার। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগ আসলে কতটা বেশ পরিণত
রাজনৈতিক বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছে সেটা তারাই ভালো জানবেন যারা শীর্ষস্থানে আছেন। এবং এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এই কথাটাই বলতে হয় যে আওয়ামী লীগকে যেভাবে মাঠে না নামার একটা যুদ্ধংদেহী মনোভাব সরকারের পক্ষ থেকে পোষণ করা হচ্ছে, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। তার কারণে আওয়ামী লীগ তো এখন আর নিষিদ্ধ কোনো দল নয়, এখনও নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ যা করেছিল, বিএনপি জামাতকে যেভাবে কোণঠাসা করে একেবারে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল, যদিও বিএনপি অনেক বন্দুকের গুলি, টিয়ার শেল, পুলিশের লাঠি, অনেক ধরনের অত্যাচারের মুখেও বিএনপি ঘুরে দাঁড়িয়ে থাকতে চেয়েছে। সেখানেও তাদের দলীয় শীর্ষ নেতাদের অনেক ধরনের ভুল ছিল। যাই হোক, তারা করেছে চেষ্টা, সেই চেষ্টাটা আওয়ামী লীগ করতে হবে। কিন্তু এত দ্রুত কেন? 6 মাস তো। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই সমস্ত ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এদিকে কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে দিন দিন। অনেকেই বলতেছে এই সরকার বাংলাদেশ চালাতে পারবে না, আবার অনেকেই বলতেছে এই সমন্বয়কদেরকে দিয়ে দেশ চলবে না। আপনারা আসলে মানে কি সাপোর্ট করেন বা আপনারা আসলে বাংলাদেশে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, মূলত সমন্বয়করা এবং ডক্টর ইউনূস দেশ থেকে পালায়নি, এটা ছিল একটা গুজব, এটা ছিল একটা ফেক ভিডিও। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।